আজকের প্রথম যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা কিন্তু বেশ বড় একটা অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতাটা যখন আমি শুনেছিলাম প্রথম, আমি কিন্তু বেশ ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার পেছনে আরও একটা কারণ রয়েছে, সেটা আমি আপনাদের ঘটনাটা শুনিয়ে বলবো। তবে আপনাদের এই ঘটনাটা একটু ধৈর্য ধরে শুনতে হবে। নমস্কার, আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে 3টে অভিজ্ঞতা। আমরা প্রথমেই শুরু করব শ্রাবণীর অভিজ্ঞতা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড। নমস্কার, আমার নাম শ্রাবণী। আমি এই চ্যানেলের নিয়মিত শ্রোতা। আর আমি তোমার ফেসবুকের ঘটনাগুলো শুনি একদম নিয়ম করে। আমার খুব ভাল লাগে, আর যখনই শুনি মনে হয় আমার শোনা একটা ঘটনা যদি আমি শেয়ার করতে পারি খুব ভালো হয়, তাই সেটাই আজকে রেকর্ড করতে বসলাম। এই ঘটনাটা আমার নয়, আমার এক কলিগের কাছ থেকে শোনা। ওর নাম রূপালী। তো রূপালী অ্যাকচুয়ালি কলকাতায় পোস্টিংয়ের আগে ওর ব্যাঙ্গালোরে পোস্টিং ছিল। তো সেখানে কি হয় সেটাই বলছি। ও বলছিল সেখানে চাকরি সূত্রে ওর অনেকের সাথেই চেনা জানা হয়, এবং তাদের বন্ধুত্ব বাড়তে বাড়তে একটা গ্রুপ হয়, প্রায় 7-8 জনের মতো তারা ওই গ্রুপে। তো তারা একসাথে উইকেন্ডে ট্রিপে যাওয়া হোক, এদিক ওদিক ঘোরাঘুরি হোক, সব একসাথেই করতো। তো রূপালী বলছিল ওদের গ্রুপে দুজন ওখানে ব্যাঙ্গালোরেরই লোকাল ছেলে ছিল, আর তারা ছিল একদম সিনেমার পোকা বলতে যা বোঝায়। মানে কোনো সিনেমা নতুন এলো তো সেটা দেখতেই হবে, পারলে যেদিন বেরোবে সেদিনই দেখতে হবে। তো সেই জন্যেই ওরা বন্ধুরা প্রায়ই অফিসের পর রাতে লাস্ট শো এর টিকিট কাটতো। এবার ঘটনাটা যাদেরকে ঘিরে তাদের কথা একটু বলছি। সেই গ্রুপে আরেকটা ছেলে ছিল, ছেলেটার নাম খুব সম্ভবত রবিন বলেছিল রূপালী। সেই রবিন ব্যাঙ্গালোরে তার গার্লফ্রেন্ডের সাথে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতো। তারা দুজনই আসলে গুয়াহাটির। ওই মেয়েটা মানে রবিনের যে গার্লফ্রেন্ড, সে তখন কোনো চাকরি করতো না, মানে খুঁজছিল, তখনও কোনো চাকরি করতো না। আর রবিন ওই রূপালীদের সাথে এক অফিসে ছিল। যাই হোক, রূপালীরা যখন ঘুরতে কোথাও যেত, সেই মেয়েটাও ওদের সাথে যেত, মানে একসাথে গ্রুপের সবার সাথেই মিশত। এবার একদিন রাত্রে তারা সবাই সিনেমা দেখবে ঠিক করেছে, যেটা ওদের জন্য খুব নর্মাল রেগুলার একটা ব্যাপার অফিসের পর। তো সেই মতো সন্ধ্যেবেলা লগ আউট করে যে যার বাড়ি গেছে ফ্রেশ হতে। রবিনও গেছে ফ্রেশ হয়ে, স্বাতি মানে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে আসবে। তো সিনেমার সময় মতো সবাই একে একে এসেছে হলের মধ্যে, সবাই জড়ো হয়ে গেছে, কিন্তু রবিন আর স্বাতির কোনো পাত্তাই নেই। অনেক দেরি হয়ে যাচ্ছে, ওদের কোনো পাত্তাই নেই। ওরা ফোন করছে, কেউ ফোনও তুলছে না। অনেকক্ষণ অপেক্ষা করে সিনেমা শুরু হয়ে যাচ্ছে দেখে একটু বিরক্ত হয়েই সবাই হলে ঢুকে গেল তারা। কিন্তু হলে ঢোকার 10 মিনিটের মধ্যেই রবিন এলো একা। এবার ওকে একা থেকে সবাই তো খুব অবাক, সবাই বলছে যে স্বাতি কোথায়। আর রবিনের চেহারা দেখে নাকি বোঝা যাচ্ছিল যে খুব রেগে আছে কোনো কারণে। স্বাতির কথা জিজ্ঞেস করাতেই বলল জানি না কোথায় গেছে, সব কথায় ঝগড়া ভালো লাগে না, এই সেই এসব বলতে লাগলো। তো সবাই বুঝলো যে নিশ্চয়ই বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছে, আর ঘাটিয়ে লাভ নেই, তাই ওরাও আর বেশি কিছু জিজ্ঞেস করলো না। যাই হোক, এরপর সিনেমা দেখা শেষ হলে যে যার বাড়ির জন্য বেরিয়ে গেল। রবিনও বাড়ি ফিরল, কিন্তু ও বাড়ি ফিরে দেখে স্বাতি তাদের ঘরে বিছানায় একটা কোনায় বসে আছে, মাথা নামিয়ে আসন করে, কেমন যেন থ মেরে বসে আছে। রবিন ভাবলো দেখে যে হয়তো ঝগড়া করে রেগে আছে, তাই ও কিছু না জিজ্ঞেস করেই হাত মুখ ধুতে চলে গেল। এবার ও ফ্রেশ হয়ে বেরোলো, স্বাতি তখনও কিন্তু ওই একই রকমভাবে বসা। কিন্তু ও ঘরে ঢোকা মাত্রই হঠাৎ স্বাতি ওরমভাবেই মাথা নিচু করেই বলতে শুরু করলো, আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। কেমন যেন শ্বাস ফুলে উঠছে একটা ভাব ওর গলার আওয়াজের মধ্যে, আর ভীষণ জোরে জোরে বলতে লাগলো, আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। রবিন একটু অবাক হলো এবার, কারণ স্বাতি ওরকমভাবে কথা বলে না। এখনও ভাবলো হয়তো রেগে আছে বলে ওরকমভাবে বলছে। তো ও না বুঝে ও তখন রাগের মাথায় বললো যে পারবো না।
এবার পারবো না শুনে স্বাতী আরও এবার মুখ তুলে চিৎকার করতে লাগলো, আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। এবার এটা দেখে রবিন রীতিমতো ভয় পেয়ে গেল। ও না বুঝে বললো এবার যে দাঁড়াও, আমি ভাত ডাল বসাচ্ছি, অপেক্ষা করো। এবার রান্নাঘরে গিয়েও কোনো রকমে ভাত ডাল বসালো, ভাত চাপালো, ডাল বসালো। এরপর ও রান্নাঘর থেকে আর সরেনি, হয়তো ভয়েই বা কিছু হবে, ও রান্নাঘর থেকে সরলো না, ও সেখানেই দাঁড়িয়ে রইলো। আর বন্ধুদের গ্রুপে, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে ও ভাবলো যে কাউকে একটু বলে ব্যাপারটা যে কী হচ্ছে হঠাৎ এরকম। তো ও জাস্ট লিখছিলই যে স্বাতী একটু উইয়ার্ড বিহেভ করছে, বুঝছি না কী হয়েছে। ও মোবাইলটাই দেখছে, 5-10 মিনিট কিন্তু কেটে গেছে ততক্ষণে। ও লিখতে লিখতে হঠাৎ খেয়াল করলো স্বাতী রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আর কেমন যেন একটু পা ছড়িয়ে অদ্ভুতভাবে শরীরটা ঝুলে রয়েছে মনে হচ্ছে, ওরকমভাবে এসে দাঁড়িয়েছে। তো রবিন যেই তাকালো, স্বাতী আবার বলতে শুরু করলো, আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। এবার রবিন থাকতে না পেরে জিজ্ঞেস করলো যে তুমি অমন করছো কেন, কী হয়েছে? কিন্তু রবিন কথা শেষ করার আগেই স্বাতী প্রায় ছোঁ মেরে এসে ভাতের ঢাকনাটা খুলে হাত ঢুকিয়ে দিল ওই গরম ভাতের হাঁড়ির মধ্যে। রবিন তো তাড়াতাড়ি ওকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মতেই পারছে না। স্বাতী ওই গরম হাঁড়ি থেকে ভাত বের করে পুরো ছড়িয়ে ছিটিয়ে খেতে লাগলো। ডালও ওরকমভাবেই ঢাকনা খুলে হাত ঢুকিয়ে বের করে খেতে লাগলো। রবিনের চিৎকার ওর কানেই যাচ্ছে না, ওকে সরাতেও পারছে না। মানে কিছুক্ষণের মধ্যে এত কিছু হচ্ছে না, রবিন পুরো থতমতো হয়ে যাচ্ছিল। প্রায় অনেকটা ওরকমভাবে ও ভাত খেলো, তারপর ওরকম এঁটোমুখ নিয়েই ও ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। এবার কি হলো না বুঝতে পেরে রবিন এতটাই ভয় পেয়ে গেছিল বা আশ্চর্য হয়ে গেছিল, ও গিয়ে স্বাতীকে আর কিছু জিজ্ঞেস করার সাহসই পেল না সেদিন। ওদের 1 BHK ফ্ল্যাট ছিল, ও গিয়ে ওদের হলের সোফাতে শুয়ে পড়লো ওরকমভাবেই। তো এরপর ও বন্ধুদেরকে গ্রুপে কথাটা বলছিল, বলতে বলতেই হয়তো একটা সময় ঘুমিয়ে পড়েছিল। এবার সকাল হলো, সকাল হওয়ার পর রবিন উঠে ওর সকালবেলা অফিসের জন্যে ও তৈরি হতে গেল। স্বাতী তখনও ঘুমিয়ে, আর স্বাতী একটু দেরি করেই উঠতো কারণ ওর তখনও অফিস যাওয়ার তাড়া ছিল না। তাই রবিনও ওকে আর ডাকলো না, ভাবলো কাল রাতে হয়তো একটু শরীরটা খারাপ করেছিল, না ডাকাই ভালো, ঘুমোক, বাড়িতে এসে না হয় কথা হবে। তো রবিন যখন বেরোবে অফিসের জন্যে, তার আগে ও একটু স্বাতীর এমনিতে কপালে হাত রেখেছিল, আর ওর গাটা নাকি তখন খুব গরম ছিল স্বাতীর। তো রবিনা ভাবলো যে আবার জ্বর টর এসছে নাকি, জাগিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু কি মনে তো আর জিজ্ঞেস করলো না, ও অফিসের জন্য বেরিয়ে এলো। এবার অফিসে গেল, অফিসে গিয়ে সবাইকে এমনিতেই ও আগের দিন রাতের বেলায় বলেছিল যে কি হয়েছে না হয়েছে। তো ওর সাথে আরও ওই যে দুটো বন্ধু যারা ওই ওখানেরই ব্যাঙ্গালোরেরই, ওই দুটো বন্ধু প্লাস আরও 2-3 জন, ওরা একসাথে রবিনের বাড়ি এসে স্বাতীর সাথে কথা বলবে ঠিক করলে। এমনি ওরা তখনও মানে ওই হয় না, বন্ধুদেরকে একটা কিছু বললে ওরা ওটা নিয়েই মজার ছলেই থাকে, তো ওরকম মুডেই কিন্তু ওরা বাড়িতে অফিসের পর রবিনের বাড়িতে এলো। এবার রবিন তো ওর চাবিতে দরজাটা খুলেছে, ও কিন্তু এসে বেল টেপেনি, ও নিজের চাবি দিয়ে দরজাটা খুলে দেখছে ঘরে সব জিনিস ছড়ানো, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিছানার চাদর তোলা, জামা কাপড় মাটিতে পড়া, কিছু কিছু ছেঁড়া, বিশাল বাজে অবস্থা। তো ও দেখে ঘাবড়ে যায় যে কি হয়েছে, স্বাতী কোথায়। তো ও ঢুকলো, ঘরে ঢুকে বেডরুমে গেল, বেডরুমে গিয়ে দেখলো স্বাতী ওরকমভাবে বসে রয়েছে, আর পা ছড়িয়ে বসে মাথা নামিয়ে খালি বলছে আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। এটা দেখে তো এবার, আর এরকমটা সত্যি কথা বলতে কেউ তো আশা করে না ঘরে ঢুকে এরকমভাবে দেখবে, তো ওর বন্ধুরাও আশা করেনি কেউ যে এরকম একটা কিছু ওদের চোখের সামনে ওরা ঘুরতে দেখবে। তো ওরাও স্বাতীকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে হঠাৎ, তুই এরকম করছিস কেন, কী হয়েছে? কিন্তু স্বাতী ভীষণ অ্যাগ্রেসিভভাবে বলতে লাগলো এক কথা, আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। আর ভীষণ কেমন যেন শ্বাস উঠছে ওরকমভাবে বলতে লাগলো যে আমাকে খেতে দে, আমাকে খেতে দে। এবার ওরা কি করবে, ওরা ওকে আর বলতে বলতেই না ওর হাতের কাছে যা জিনিসপত্র ছিল মানে যাই হাতের সামনে পাচ্ছে ছোড়া আরম্ভ করলো। এবার বন্ধুরাও কিছু না বুঝে ওকে
থামানোর চেষ্টা করছে, বলছে ঠিক আছে দাঁড়া বস, আমরা কিছু দেখছি কি আনা যায়। এবার ওরা ভাবলো যে এখন রান্নাঘরের থেকে অনলাইন অর্ডার করে দেওয়া ভালো, তাই ওরা কিছু একটা অর্ডার করলো, করে ওকে বলছে যে দাঁড়া আসছে খাবার আসছে করছে। ও ভীষণ পাগলের মতো করতে লাগলো, আমাকে খেতে দে একই কথা। ওকে ওরা কোনো রকমভাবে চেপে বসালো, বসিয়ে ওকে লিটারেলি চেপেই বসানো হয়েছে, মানে ওর হাত পা ওরা ধরে রেখেছিল যে কী হয়েছে এরকম করছিস কেন। তো এবার স্বাতী ওই আমাকে খেতে দে বলাটা বন্ধ করলো, কিন্তু ভীষণ পুষতে লাগলো, ভীষণ জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওরা তো ভয় পেয়ে যাচ্ছে যে ওর শরীর টরীর খারাপ করলো না তো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন নাকি, ওরা কিছু বুঝছে না যে হঠাৎ এরকম কী হলো। এবার এই সময় ওরা 2-3 জন বন্ধু তো মানে কথা বলছিল যেটা নিয়ে, নিজেদের মধ্যে তো কথা বলছে যে কি হয়েছে কি না হয়েছে। তো ওই 2টো ছেলে যারা ব্যাঙ্গালোরের, ওরা নিজেদের মধ্যে ওদের ভাষাতে মানে কান্নাডাতে কি যেন একটা বললো, মানে নিজেদের ভাষাতেই ওই স্বাতীকে নিয়ে কিছু একটা বলেছে, যে ও কী হয়েছে মতনই কিছু একটা বলেছে। ওটা বলা মাত্রই স্বাতী হঠাৎ করে ওদের দিকে ফিরে ওদের ভাষাতে কান্নাডাতে বিশাল বাজে একটা কথা বলে উঠলো, মানে ওদের ভাষায় হয়তো গালি দেওয়ার মতনই কিছু একটা বলে উঠলো, ভীষণ মুখ খারাপ করে কিছু একটা বলে উঠলো। আর এটাও এতই অ্যাব্রাপ্টলি করলো যে ওই ছেলে দুটো প্রস্তুত ছিল না যে এরকম কিছু একটা ওর তরফ থেকে আসবে। আর এর থেকেও যেটা অবাক করা ব্যাপার, স্বাতী কিন্তু কান্নাডা ভাষা বলতে পারে না, ও জানে না। এখন এখানে বলা যেতে পারে যে হয়তো কোনোখান থেকে শুনেছে, ওটা মনে রয়েছে, কিন্তু ওরকমভাবে কীভাবে বলবে ও। তো ওটা শুনে ওরাও খুব ঘাবড়ে যায়। ওরা হঠাৎ করে বলে যে এই তুই এই ভাষা কোত্থেকে জানলি, তোকে এটা কে শিখিয়েছে। ওরা বলার সঙ্গে সঙ্গে স্বাতী আবার ওদেরকে রিপ্লাই করলো ওদের ভাষাতে কান্নাডাতে। ও ফ্লুয়েন্ট কান্নাডাতে বলা শুরু করলো, আর ওদেরকে বকতে আরম্ভ করলো কিছু একটা বলে। আর বকতেই ওদের ভাষাতেই আবার বলতে লাগলো যে খেতে দে, ওইটাই রিপিট করতে লাগলো। তো ওরা তো খুব অবাক হয়ে যায় যে ও এই ভাষা বলছে কি করে। এবার ওই 2জনের মধ্যে একটা বন্ধু একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো ওকে যে তুই কে, তুই তো আমাদের বন্ধু না, তুই কে, তুই এসব ভাষা কীভাবে বলছিস, তুই কে বল ঠিক করে। এবার এই প্রশ্ন শুনে না বাকি সবাই একটু ভয় পেয়ে গেছে তখনও কিন্তু ওদের মাথার মধ্যে আসেনি যে হয়তো এটা অন্য কেউ স্বাদের ভেতর হতে পারে, এতক্ষণ কারোর মাথায় আসেনি। কিন্তু এই জিনিসটা হওয়ার পরে ওরা সবাই ভয় পেয়ে গেল। এটা জিজ্ঞেস করার পর স্বাতী চুপ করে গেল, আবার মাথা নামিয়ে বসে রইল, কিছু উত্তর দিচ্ছে না। এসব কথাবার্তা চলতে ওদের খাবারটাও এলো কিছুক্ষণের মধ্যে। খাবারটা এসছে, আসার পর স্বাতীকে দেওয়া হলো খাবারটা দেওয়া মাত্রই ও আবার আগের দিনের মতো ওরকমভাবে মানে দুহাত ভরিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে খাওয়া শুরু করলো, যেমন ওকে কেউ খেতে শেখায়নি বা ও খেতে পারে না, কোনোদিন নিজে হাতে খায়নি, ওরকমভাবে খাওয়া শুরু করলো। এবার সবাই তো খুব ঘাবড়ে গেল এটা দেখে। আবার ওরা তারপর ওদের মধ্যে একজন বলল যে মনে হচ্ছে এটা একটা কিছু, ওর কোনো হাওয়া লেগেছে বা কিছু একটা, কাউকে দেখাতে পারলে ভালো হয় যে এসব ব্যাপারে জানবে বুঝবে, এরকম কাউকে দেখালে ভালো হয়। তখন ব্যাঙ্গালোরের ওই ছেলেগুলো সাজেস্ট করলো যে একটা ওরা চেনে একটা মন্দিরে ওদের ফ্যামিলিতে কথা বলে দেখবে, পারলে পরদিন ওকে স্বাতীকে নিয়ে একটু যাওয়া যায়, ওখানে নাকি একজন আছেন, তো ওনার সাথে কথা বলে ওকে স্বাতীকে নিয়ে গেলে উনি হয়তো দেখেও কিছু বলতে পারেন। তো তেমনটাই ঠিক হলো। এবার বন্ধুরা থাকতেও চাইছে না ওখানে ওসব দেখে বেশিক্ষণ। তারপর রবিনকে ছেড়ে একাও কি করে যাবে। ওরা রবিনকে বলল যে তুই চল আজকে আমাদের সাথে, তুই এখানে একা থাকিস না, তুই আমাদের সাথে চল, তুই কাল সকালে এসে আবার ওকে একসাথে আমরা মন্দিরে নিয়ে যাব। রবিন এটাতে রাজি হলো না, বলল যে আমি যখন বুঝছি যে ও ঠিক স্টেটে নেই, ওর যে কোনো ক্ষতি হলেও হতে পারে, আমি ওকে একা ছেড়ে যাব না, তোরা যা, যদি সেরকম কোনো অসুবিধা হয় আমি না হয় ফোন করব কিছু, কিন্তু আমি ওকে একা রেখে যাব না। এবার ওরাও ওকে রাজি করাতে পারলো না। তো আরেকটা বন্ধু ওই ব্যাঙ্গালোরের একটা ছেলে ওখানে ওর সাথে থেকে গেল, আর বাকিরা বাড়ি চলে গেল। ওরা কী করলো, স্বাতীকে মানে জরুরি জিনিসপত্র যা ভাঙার ভয় আছে ওরকম জিনিসপত্র ঘর থেকে বের করে স্বাতীকে ওই একা ঘরে রেখে দিল, আর দরজাটা লাগিয়ে দিল বাইরে থেকে। আর ওই ঘরের ভেতরেই অ্যাটাচ বাথরুম ছিল, তো অসুবিধা নেই। তো ওরা তারপর বাইরের ঘরে ঘুমিয়ে গেল।
পরদিন সকালে ওরা কেউ অফিস গেল না, কারণ এরকম একটা ব্যাপার, ওদের যেতে লাগবে অন্য কোথাও। তো ওরা গিয়ে যখন সোয়াতির দরজা খুললো সকালবেলা, দেখলো সোয়াতি মাটিতে শুয়ে রয়েছে, আর মাটিতে শুয়ে রয়েছে, পুরো ঘুমিয়ে রয়েছে। তখন ওরা ওকে ওঠানোর চেষ্টা করলো, বাকি বন্ধুরাও এসছে আস্তে আস্তে গাড়ি নিয়ে যে ওকে নিয়ে যাবে, কিন্তু ওকে ওঠানোই যাচ্ছে না, ও ঘুম থেকে উঠছেই না, ওর গায়ে দিকে পুড়ে যাচ্ছে, এত গরম। তো ওরা ভাবছে কি আগে ডাক্তারের কাছে নেবে নাকি মন্দিরে নেবে। তারপর ওকে ওরা ওভাবেই, যখন দেখলো ও উঠছে না, ওভাবেই ওকে পাজাগোলা করে তুলে গাড়িতে নিয়ে মন্দিরে গেল। আর মন্দিরে গিয়ে ওনাকে আগের থেকেই বলে রেখেছিল, ওদের কারোর একটা বাড়ি, আমার যদ্দূর মনে পড়ছে, কারো একটা হয়তো চেনা জানা ছিল ওই ভদ্রলোকের সাথে, যার সাথে ওরা দেখা করবে ভেবেছিল। তো তার কাছেই নিয়ে গেল ওরা। ওকে যখন মন্দিরে নিয়ে যাওয়া হলো, ও কিন্তু তখনও সেন্সে নেই। আর মন্দিরে না, অ্যাকচুয়ালি মন্দিরের পাশেই ওনার হয়তো একটা ঘর ছিল, মানে ওখানে হয়তো কেউ এসে থাকতে পারে, ওরকম একটা ঘর। তো ওখানে নিয়ে উনি কিছু কিছু জিনিস কী সব করলেন, করার পর একটু জলের মতো কিছু একটা ছিটিয়েছিলেন ওর ওপর। তো ছেটানোর পর ও তখন একটু মুখ দিয়ে ততক্ষণে কীরকম একটু অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করছিল। তো উনি জিজ্ঞেস করতে লাগলেন যে, আর যেহেতু ওনাকে আগে থেকেই বলা ছিল যে ও গতদিন রাত্রেবেলা কানাডা ভাষায় কথা বলছিল, তাই সেই ভাষাতেই উনি তাকে জিজ্ঞেস করলেন যে তুই কে, বল ঠিক করে তুই কে, কেন এসেছিস। তখন সোয়াতি অনেক চেষ্টার পর কিছুক্ষণ পর আস্তে আস্তে বলতে শুরু করলো কানাডা ভাষাতে যে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। ওই ভাষাতেই বলছে, কানাডা ভাষাতে, আমাকে খেতে দে। এটা শুনে আবার জিজ্ঞেস করলেন ভদ্রলোক, তুই আগে বল তুই কে, তোকে আগে এখানে খেতে দেওয়া হবে না, তুই ওর ভিতর কেন ঢুকেছিস, তুই কে। এবার সোয়াতির ভেতরে যেই ছিল সেও এক কথায় থেকে আর সরছে না, ওই এক কথাই বলে চলেছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে, আমি না খেতে পেলে ওর ক্ষতি করবো, আমি না খেতে পেলে ওর ক্ষতি করবো। তখন আরও অনেক জোর জবরদস্তি করার পর হঠাৎ করে সোয়াতির মুখ দিয়েই যে ছিল ওর ভেতরে এসে বলল, আমি তো আমার জায়গায় ভালোই ছিলাম, ও কেন আমার নিচে দিয়ে ওরকম পিরিয়ডস চলাকালীন চুল খুলে গেল রাত্রিবেলা, ওরকমভাবে যাওয়া ওর ঠিক হয়নি, তাই আমি ওর ভেতর ঢুকেছি, এখন আমার খিদে পেয়েছে, আমায় খেতে দে। তখন এটা শুনে একটু বুঝলেন ভদ্রলোক যে ব্যাপারটা হয়তো কী হয়ে থাকতে পারে। অনেক কথোপকথন হলো ওদের মাঝখানে, তারপরে ঠিক হলো যে ওকে খেতে দেওয়া হবে। এরপর ভদ্রলোক ওকে জিজ্ঞেস করলো যে তুই কী খাবি বল। তখন ও বলল যে মাংস খাবে। এবার দুজন বন্ধু গিয়ে তাড়াতাড়ি মাংস নিয়ে এলো, আর ওই ঘরটাতে বসেই কোনোভাবে সোয়াতি ওই আগের মতোই ছড়িয়ে ছিটিয়ে ওরকমভাবে খেলো। ঘরটা কিন্তু মন্দিরে না, আমি আবারও বলছি, ঘরটা মন্দিরে ছিল না, মন্দির থেকে পাশে ছিল, মন্দিরের একটু পাশে। তো ওভাবে খাওয়ার পর তখন ভদ্রলোক বললেন যে এবার তুই খাবার পেয়েছিস, এবার তুই যা, তোর আর এখানে কোনো কাজ নেই। ভেতরে যেটাই ছিল ও রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে চলে যাব। তো ভদ্রলোক বললেন ঠিক আছে, যাওয়ার আগে তুই বুঝিয়ে দিয়ে যা যে তুই যাবি, তুই যে গেছিস। তারপর হয়তো কোনো একটা কিছু ডাল বা কিছু একটা গাছের ডাল ভেঙে যায় যাওয়ার সময়, যেই ছিল ভেতরে। আর পরে ওই বন্ধুগুলো বলছিল যে সোয়াতি নাকি বলছিল, মানে সোয়াতির মুখ দিয়ে নাকি ওই যে ছিল সে বলছিল যে একটা 12 বছরের মেয়ে, ছোট, ও হয়তো খুব গরিব ঘরের ছিল বা কিছু, ওরা খেতে পেত না ভালো করে যখন মেয়েটা জীবিত ছিল তখন, তাই ওর খিদে খুব খিদে বেশি, ও নাকি সোয়াতির মুখ দিয়েই বলেছিল। তারপর এটা শুনে তো সবাই খুবই ঘাবড়ে যায়। এরপর ততক্ষণে অ্যাকচুয়ালি আগের দিনই সোয়াতির বাড়িতেও জানানো হয় যে মেয়েটার শরীরটা ভালো না, আপনারা একটু আসুন। তো ওর পরিবারের সবাইও আসে, তারপরে তো সোয়াতিকে ওরা নিয়ে যায় গুয়াহাটিতে আবার। তারপর শুনেছিলাম যে ও সুস্থ হয়েছিল, কিন্তু অনেক দিন নাকি ওর শরীরটা খুব খারাপ ছিল এরপর। তো এটাই ছিল আমার শোনা ঘটনা রূপালীর থেকে। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। এই ছিল শ্রাবণীর পাঠানো অভিজ্ঞতা, এবং শ্রাবণী কিন্তু প্রুফ হিসেবে কিছু ছবিও আমার সাথে শেয়ার করেছে, যে ছবিগুলো নাকি যখন সোয়াতি পজেসড ছিল সেই সময় তোলা হয়। কিন্তু বুঝতেই পারছেন প্রাইভেসির কারণে ছবিগুলো আমি শেয়ার করতে পারছি না। তবে ছবিগুলো দেখে এইটুকু আমি বলতে পারি যে ওই সিচুয়েশনটা কিন্তু খুব একটা সাধারণ ছিল না। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই অভিজ্ঞতা জানাতে একেবারেই ভুলবেন না, এবং আশা করি সোয়াতি এখন একেবারেই সুস্থ আছে। চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। আজকের পরবর্তী অভিজ্ঞতা শেয়ার করেছে রাজস্মিতা, ডাকনাম বৃষ্টি,
এবং বৃষ্টি নিজের জীবনেরই একটা অভিজ্ঞতা শেয়ার করেছে, আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। হাই দাদা, আমি রাজস্মিতা কুমার এবং আমি থাকি হাওড়াতে। তোমার চ্যানেল আমি অনেক দিন থেকেই ফলো করি, তাই ভাবলাম আজ আমি আমার জীবনের একটা ঘটনা শেয়ার করি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার মায়ের মামাবাড়ি বর্ধমানে। সেখানে গরমের ছুটিতে ঘুরতে গেছিলাম। বর্ধমানের মশা গ্রাম নামক একটি জায়গায় আমার মায়ের মামাবাড়ি। জায়গাটা সন্ধ্যের মধ্যেই সেই সময় ফাঁকা হয়ে যেত। এবার গ্রাম হওয়ার কারণে অত স্ট্রিট লাইটও সেখানে তখন ছিল না। একদিন সন্ধেবেলা, সেদিন বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, সেদিন হঠাৎ করে কারেন্ট চলে যায়। আমার মা এবং মায়ের মামা মামিমা এরা সবাই এবং সাথে আমিও বাড়ির দালানে বসেছিলাম। সেই সময় আমরা সবাই ওখানে বসেছিলাম, গল্প করছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। হঠাৎ আমার খুব জল তেষ্টা পায়। তো আমার মা নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমার হাতে দিয়ে বলল যে মনে হয় তুই গিয়ে জলটাও নিয়ে নে আর তার সাথে আমার পাওয়ার ব্যাংকটাও নিয়ে আসিস। সত্যি বলতে অন্ধকারে একটু ভয় ভয় করছিল আমার, কিন্তু সবাই বলল যে ভয়ের কিছু নেই, আর কোনো অসুবিধা হলে ডাকবি। তো কথা মতো আমি নিচে গেলাম। তো জলটা নিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠে মায়ের পাওয়ার ব্যাংকটা আনতে যাব, এমন সময় আমি দেখি একটা ছায়া ঠিক আমার পাশ দিয়েই খুব জোর ওপরে উঠে গেল। তখন মায়ের ফোনটা কিন্তু আমার হাতে, আর মায়ের ফোনে ফ্ল্যাশ লাইট জ্বলছে। সেই আলোতেই কিন্তু আমি এই ছায়াটাকে দেখতে পাই। এটা কিন্তু আমার ছায়া নয়, ঠিক আমার পাশ দিয়ে অন্য একটা ছায়া উঠে গেল উপরে। আমি খুব ভয় পেয়ে মাকে ডাকি। মাও বলল যে কি হয়েছে। আমি সবটা মাকে বললাম। মা তখন বলল যে আরে না, তুই হয়তো ভয় পেয়েছিস, চল আমি যাচ্ছি তোর সাথে। এবার আমি আগে আগে আর আমার মা পেছন পেছন হাঁটছে। আমরা ঘরে গেলাম এবং ঘরে ঢুকে মা নিজের ব্যাগ থেকে পাওয়ার ব্যাংকটা বার করছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো যে খাটের নিচে কি একটা ঢুকে গেল। আমি কৌতূহলবশত নিচু হয়ে ফোনের লাইটটা দিয়ে ঝুঁকে যেই দেখি, সেখানে দেখি একটা সাদা মতো কাপড়। ঠিক দেখে মনে হচ্ছে কে যেন শুয়ে আছে। ঠিক মনে হচ্ছে ওই পাশ বালিশকে যদি কেউ সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়, ঠিক সেভাবেই মনে হচ্ছে কেউ যেন শুয়ে আছে। আমি ওই খাটের নিচে সাদা কাপড় দেখে চিৎকার করে উঠি। মাও আমার চিৎকার শুনে চমকে ওঠে। তখন আমি মাকে বললাম যে মা দেখো খাটের নিচে এটা কি। আমি খাটের নিচ থেকে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে মাকে সবটা বললাম। মাও আমার কথা শুনে নিচু হয়ে দেখলো খাটের নিচে কি, কিন্তু মা দেখলো সেখানে কিচ্ছু নেই। মা তখন আমায় বকা দিল, বলল যে তোর মাথায় সারাক্ষণ ভুলভাল চিন্তা। সাথে সাথেই আমিও দেখলাম যে সত্যি খাটের নিচে কিচ্ছু নেই। তারপর মা আমাকে সেই ঘর থেকে নিয়ে নিচে চলে আসে। আমার এই ভয় পাওয়ার কথাটা পরের দিন সকালে আমি আমার দিদাকে বলেছিলাম। আমি জানি না কেন, কিন্তু দিদা আমার কথায় বিশ্বাস করেছিল। দিদা সেখানকারই একজন পীর বাবাকে ডেকে আনে এবং এনে আমার গা ঝাড়িয়ে দিতে বলে। তো সেই পীর বাবা আমার গা ঝেড়ে দেওয়ার সময় বলেছিলেন যে এই মেয়ে ভয় পেয়েছে, হয়তো কোনো হাওয়া লেগেছে। তাই তিনি ঝাড়ফুঁক করে আমায় একটা তাবিজ দিলেন এবং তারপর থেকে কিন্তু আমার সাথে এমন কিছু ফিল হয়নি। কিন্তু এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। সেদিন সিঁড়ি দিয়ে আমি যখন উঠছিলাম, আমার হাতে ফ্ল্যাশ লাইট, সব দিক আলো, কিন্তু পরিষ্কার দেখেছিলাম আমার পাশ দিয়ে একটা কালো মতো ছায়া দৌড়ে উঠে গেল, আর ঠিক ওই খাটের নিচে একটা সাদা কাপড়। দেখে মনে হচ্ছে
কেউ যেন খাটের নিচে শুয়ে রয়েছে, অথচ তার কিছুক্ষণ পরে আমি আর মা কিচ্ছু দেখতে পাইনি। তা এই ছিল আমার জীবনের অভিজ্ঞতা। এছাড়াও আরও একটা অভিজ্ঞতা আছে, সেটা আমি পরে শেয়ার করব। ধন্যবাদ। শুনলেন বৃষ্টির জীবনের অভিজ্ঞতা, এবং এমন অনেক ঘটনাই আমাদের সাথে ঘটে যেগুলো মনের ভুল আমরা ভেবে ফেলি, কিন্তু এই ঘটনাটা বোধহয় মনের ভুল ছিল না। আপনাদের কি মনে হয় জানাতে একেবারেই ভুলবেন না। চলে যাব এবার পরের অভিজ্ঞতায়। এই অভিজ্ঞতা শেয়ার করেছেন জুই। জুই নিজের দিদার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা পাঠিয়েছেন। ঠিক কি ঘটেছিল তার দিদার সাথে, চলুন শুনে ফেলি। এটা আমার ঘটনা নয়, এটা আমার দিদা দেখেছেন। এমন অনেক ঘটনাই আমার মা বা দিদার সাথে হয়েছে, তার মধ্যে একটা আমি আজ শেয়ার করছি। আমি যখন খুব ছোট, বয়স তখন 6 বছর, আর সালটা 2003। আমাদের বাড়ি গ্রামে, সেখানে তখনও কারেন্ট ছিল না, চারিদিকে সেরকম বাড়িঘরও ছিল না। আমি নর্মালি আমার দিদার কাছেই থাকতাম এবং রাতে দিদার সাথেই ঘুমোতাম। আচ্ছা, আমার দিদার একটা অভ্যেস ছিল, দিদা রোজ রাতে একবার বাথরুমে যেত এবং ভোরবেলা ওই 3টে সাড়ে 3টের সময় দিদা ফুল তুলতে বেরোতো। এটা বলে রাখা ভালো, এমনিতেই যাদের বাড়ি গ্রামের দিকে তাদের জন্য কিন্তু 3টে সাড়ে 3টে বা 4টে সকাল, সবাই কম বেশি এই সময় ঘুম থেকে ওঠেন। তো এই ঘটনাটা দিদার ফুল তুলতে যাওয়ার ঘটনা নিয়ে। একদিন হয়েছে কি, দিদা ঠিক এভাবেই দিদার ঘুম ভেঙে যায়। দিদা ভেবেছে ভোর হয়ে গেছে এবং যথারীতি উঠে ফুল তুলতে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার নর্মালি কি হয়, এখন যেমন রাস্তায় আলো থাকে, আমি যে সময়ের কথা বলছি তখন তো কারেন্টও ছিল না, আর চারিদিক অন্ধকারই থাকতো। আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, তার দুদিকে বাঁশঝাল, আর এদিক ওদিক 2-1টা বাড়ি। এবার দিদা বাড়ি থেকে বেরিয়ে দেখছে যে একটা লম্বা মতো মেয়ে, মেয়েটা অনেকটাই লম্বা, আর তার মাথার উপরে কেমন একটা আলো নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে এবং মুখটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবার যেদিনকার ঘটনা বলছি সেদিন দিদা টর্চ নিয়ে বেরোয়নি, তবে অন্ধকারেও কিন্তু দিদা পরিষ্কার সেই মেয়েটাকে দেখতে পাচ্ছে এবং তার মাথার উপরের আলোটাও দেখতে পাচ্ছে, শুধু মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। দিদা সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা উচিত দিদার, মানে সামনে এগোনো উচিত নাকি সেখানেই থাকা উচিত। দিদার কি মনে হতে দিদার এগিয়ে যায় না, দিদা সেখানেই সাহস করে দাঁড়িয়ে থাকে। এরপর দিদা দেখে যে ওই যে মাথার ওপর আলোটা জ্বলছে, সেটা ওই রকম অবস্থাতেই জ্বলছে, কিন্তু মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে ধীরে ধীরে পিছিয়ে যায় এবং বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে যায়, তারপরে সেই আলোটাও মিলিয়ে যায়। হ্যাঁ, এটা আমার দিদার চোখে দেখা, পরিষ্কার দেখা। দিদা যেহেতু গ্রামের মহিলা, তাই এইরকম অনেক কিছুই শুনেছে বা এইরকম অনেক কিছুই কিন্তু দিদা আগে এক্সপিরিয়েন্স করেছে। তবে এই যে আগুনের ব্যাপারটা, এই যে একটা মহিলা মাথার ওপর মনে হচ্ছে আগুন জ্বলছে, এমন কিন্তু তিনি আগে দেখেননি। তো যাই হোক, এই দেখে দিদা কিন্তু সেদিন আর ফুল তুলতে যায়নি। এবার ঘরে এসে দিদা যখন আবার ঘরের দরজা লাগিয়ে দেয়, তখন হঠাৎ করেই দিদা ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে 2টো বাজে। আমি যেমনটা বলছিলাম যে দিদা কিন্তু 3:30-4টে নাগাদ ঘুম থেকে ওঠে, কিন্তু সেদিন কিভাবে যে দিদা অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠল, আর দিদা কিভাবে যে বুঝতে পারল না যে ঘড়িতে 2টো বাজে তখন, সেটা দিদা এখনো বলতে পারে না।
সেদিন যে দিদার কি হয়েছিল, কি ভেবেই যে দিদা বাড়ি থেকে বেরিয়েছিল ফুল তুলতে অত রাতে, দিদা সেটা পরিষ্কার বলতে পারেনি। তা পরের দিন দিদা বাড়ির সবাইকে ঘটনাটা জানায়। এরকম আরও অনেক ঘটনা আমার মা বা দিদার সাথে হয়েছে, আমি পরে জানাবো। ধন্যবাদ। আজকের এই 3টে অভিজ্ঞতাই কিন্তু বেশ গা ছমছমে। আমরা শুরু করেছিলাম শ্রাবণীর পাঠানো অভিজ্ঞতা দিয়ে, আর তার সাথেই আপনারা শুনলেন বৃষ্টি এবং জুইয়ের অভিজ্ঞতা। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। নিজেদের ফিডব্যাক অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং আপনি জানেন যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান সেটা কিভাবে করতে হবে। ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, আর না হয় আপনি মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন।